নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাতে। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট। নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার। শুভেন্দু অধিকারীর 20টি মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। 15টি মামলা খারিজ হয়েছে। 5টি মামলার তদন্ত চলবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 5টি মামলার তদন্ত চলবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আর এর মধ্যে রয়েছে মানিকতলা মামলার সেট গঠন করে দিল এবার কলকাতা হাইকোর্ট। আর সেই মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরা। শুভেন্দুর অনুমান সেই মামলায় নাম থাকতে পারে তারও। কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022 সালে শুভেন্দুকে দেওয়া যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচই কিন্তু এবার প্রত্যাহার করা হলো কলকাতা হাইকোর্টের তরফে, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি কোনোভাবেই প্রয়োজন হবে না রাজ্যে। আর বিষয়ে আরো আলোচনা করবো। এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল এবং রক্ষা কবচ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে, তা আজ প্রত্যাহার করে নেওয়া হলো। তাহলে তো আর কোনোভাবেই রাজ্যের তরফে যদি কোনো মামলা দায়ের করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তাতে আর কোনো রকম হস্তক্ষেপ থাকলো না। তাহলে দলের মধ্যেও কি শুভেন্দু অধিকারীর কোনোভাবে অস্বস্তি বাড়তে পারে? দেখো, প্রথমেই তোমাকে বলি, তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে এই রাজ্য হচ্ছে একমাত্র রাজ্য যেখানে বিরোধী দলনেতার এগেনস্টে 20টা মামলা করতে পারে রাজ্য সরকার। এই মামলাগুলো করা হয় মূলত কোনো রাজনৈতিক নেতাকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য, এবং এই মামলাগুলোর চরিত্র খুব আলাদা। কোনোটা হয়তো দেখবে উত্তরবঙ্গে, কোনো মামলা হয়তো দেখবে উত্তরবঙ্গে যেতে হচ্ছে, কোনো মামলা হয়তো দেখবে পুরুলিয়ায় যেতে হচ্ছে। ফলে এটা একটা ঘটনা যে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এই ধরনের মামলা করে রাজ্য সরকার বা সরকার, সেইটা কিন্তু নিঃসন্দেহে সেই জায়গায় এতদিন পর্যন্ত একটা রক্ষা কবচ আদালত তাকে দিয়েছিল। কিন্তু এখন কি হবে, যে রায়টা দিয়েছে কলকাতা হাইকোর্ট, 15টা মামলা বাতিল হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো আলোচনাই নেই। 5টি মামলার ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে রাজ্য সরকার যদি মনে করে তাহলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এগেনস্টে আইনি ব্যবস্থা নিতে পারে। আইনি ব্যবস্থা কি হবে সেটা তো আলাদা ব্যাপার, রাজ্য সরকার যেভাবে চাইবে সেইভাবে করবে। প্রয়োজনে শুভেন্দু আবার আদালতে যেতে পারে। কিন্তু একটি মামলার ক্ষেত্রে সিট গঠন করে যে সিবিআই এর একজন থাকবে, রাজ্য পুলিশের একজন থাকবে। নিঃসন্দেহে যদি বলো, রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টের এই রায়ের ফলে চাপে পড়ল। কারণ রাজ্যের বিরোধী দলনেতা জানেন যে তাকে প্রতি পর্বে কিভাবে রাজ্য সরকার তাকে হেনস্থা করে। ফলে নতুন করে রাজ্য সরকার এই মামলাগুলোর ক্ষেত্রে তাকে বিপাকে ফেলতে পারে বলে একটা ঘটনা বা একটা বিষয় এসে যাচ্ছে। এইবার হচ্ছে শুভেন্দু কি করবে। শুভেন্দু এক্ষেত্রে হয়তো উচ্চতর আদালতে যেতে পারে, যে 5টার ক্ষেত্রে তার রক্ষা কবচ নেই সেখানে আবেদন করতে পারে। ফলে সবটা মিলিয়ে একটা জটিল রাজনৈতিক সমীকরণ কিন্তু হলো। 26-এর ভোট কয়েক মাস বাকি, সেখানে দাঁড়িয়ে নতুন করে এই 5টা মামলায় শুভেন্দু অধিকারী সম্পর্কে রাজ্য সরকার কি মনোভাব নেবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ওপর নির্ভর করছে। এবং শুভেন্দু অধিকারী রাজ্য সরকার কি ভূমিকা নেন তার উপর শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হবেন কিনা সেটা শুভেন্দু অধিকারীর ওপর নির্ভর করছে। ফলে রাজনৈতিকভাবে বিষয়টা বেশ কিন্তু একটু জটিল হলো। ইলেকশন বাকি 6 মাস। ফলে নতুন করে রাজ্য সরকার কিভাবে ভূমিকা নেবেন, শুভেন্দুকে অপদস্থ করবেন কিনা বা আইনগতভাবে কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে বলা যায় একটু হলেও বেকায়দায় পড়লেন, এটা বলা যায়। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ তা প্রত্যাহার হলো এবার কলকাতা হাইকোর্টে। এবার অস্বস্তি বাড়ল কিন্তু বিরোধী দলনেতার, কারণ সামনে রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে আদালতের এমন সিদ্ধান্তে দলের ভিতরেও যে শুভেন্দু অধিকারীর অস্বস্তি বাড়বে এবং শুভেন্দু অধিকারী এর পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই কিন্তু এখন আমাদের নজর থাকবে। আর বিষয়ে আরো জানবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, কলকাতা হাইকোর্টে কার্যত অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে শুভেন্দু অধিকারীকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তা আজ প্রত্যাহার করে নেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে।
দেখো, শুভেন্দু অধিকারী যে মামলাগুলি দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেই সময় তার আইনজীবীর দাবি ছিল যে তাকে প্রতিনিয়ত হেনস্থা করবার জন্য নতুন নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। সেই মামলা চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্তা 2022 সালে নির্দেশ জারি করেছিলেন যে রাজ্যকে যদি নতুন করে কোনো মামলা দায়ের করতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে আদালতের অনুমতি নিতে হবে। সেই মামলায় নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারীর কোনো লিখিত আবেদন ছিল না। বিচারপতি রাজাশেখর মান্তা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিলেন। বিচারপতি জয় সেনগুপ্ত আজকে শুভেন্দু অধিকারী দায়ের করা মামলাগুলির উপরেই তিনি নির্দেশিকা জারি করেছেন। অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় যেহেতু শুভেন্দু অধিকারী আলাদা করে নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন বা আবেদন জানাননি, সেক্ষেত্রে আদালত ওই বিষয়টিকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিল। অর্থাৎ রাজ্য প্রশাসন এক্ষেত্রে যদি নতুন করে কোনো এফআইআর দায়ের করে তাহলে সেক্ষেত্রে রাজ্য প্রশাসনকে আর আদালতের অনুমতি নিতে হবে না। বিচারপতি জয় সেনগুপ্ত অবশ্য এই রায় দিতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নতুন করে এফআইআর দায়েরের পর যদি শুভেন্দু অধিকারী মনে করেন তিনি সেই এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে রক্ষা কবচের জন্য কলকাতা হাইকোর্ট বা আদালতের দ্বারস্থ হতে পারেন। পীযূষদা, এই জায়গাতে আরো একটি প্রশ্ন, আদালত কলকাতা হাইকোর্ট এরই মধ্যেই কিন্তু মানিকতলা মামলায় সিট গঠন করে দিয়েছে, সেই বিষয়ে একটু বিস্তারিত জানান। দেখো, মানিকতলা মামলায় মূলত যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাখাল বেরাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সেচ দপ্তরে চাকরি দেবার নাম করে তিনি আর্থিক প্রতারণা করেছিলেন এবং সেই আর্থিক প্রতারণার প্রেক্ষিতে বনগাঁর এক বাসিন্দা তিনি মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। তার কারণ এই রাখাল বেরার বাড়ি ছিল সুকিয়া স্ট্রিটে। পরবর্তীকালে এই রাখাল বেরাকে গ্রেপ্তার করে পুলিশ এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরে শুভেন্দু অধিকারীর অনুমান হয় যে ওই মামলাতেও তাকে জড়িয়ে দেওয়া হবে। তাই তিনি ওই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে রিট আবেদন এবং রক্ষা কবচের আবেদন জানান। সেই মামলাতেই আজকে বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠনের নির্দেশ দিলেন। এই সিটে সিবিআই এর একজন অফিসার এবং কলকাতা পুলিশের পুলিশ সুপারের পদমর্যাদার একজন অফিসার দুজনে মিলে সিট গঠিত হবে এবং দুই অফিসার 12 জনের বেশি সদস্য ওই তদন্তকারী দলে নিয়োগ করতে পারবেন না। 12 জন তদন্তকারী দলের সদস্য সহ ওই সিবিআই এবং রাজ্য পুলিশের একজন কর্তাকে মাধ্যমে এই মানিকতলার যে আর্থিক প্রতারণা, চাকরি দেওয়ার নাম করে যে আর্থিক প্রতারণা, সেই মামলার তদন্ত করবে বলে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। অনেক ধন্যবাদ পীযূষদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।